কোনো রূপকথার গল্প কিংবা আকাশ কুসুম আশ্বাস নয়, স্বপ্ন জয়ের গল্প। ইতিহাসকে সাথে করে নতুন প্রজন্মের শক্তিতে সমৃদ্ধ হবে আগামী পৃথিবী। কল রাশেক, দেশ বিদেশের নানা জনের গল্প কথন। রাশেক রহমানের প্রথা বিরোধী উপস্থাপনায় সত্য উদযাপন। কল রাশেক। Truth be told, truth be celebrated. So, রাশেক রহমানের সাথে সংযুক্ত হন ফেসবুক এবং ইউটিউবে শুক্রবার রাত 10টায়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি রাশেক রহমান, আপনাদের রাশেক রহমান, বাংলাদেশের রাশেক রহমান। আজকে কল রাশেকের 24তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। অন্য সকল সপ্তাহের মতোই আজকেও আমরা এর কোনো ব্যতিক্রম নয়। এই সপ্তাহে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী যেগুলো সত্যিকার অর্থে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেগুলো আমরা তুলে ধরবো এবং আমার ব্যক্তি পর্যায় থেকে আমার মতামত, আমার চিন্তাভাবনা আপনাদের সাথে শেয়ার করব। অবভিয়াসলি আপনারা আমাকে ইনবক্সে বা কমেন্ট বক্সে আপনাদের মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। তবে একটা অনুরোধ করব, প্লিজ 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 আপনারা অশ্রাব্য ভাষায় কোনো কমেন্ট করবেন না, কারণ আমি চাই যে এখানে যারা সভ্য, যারা ভব্য, তারাই মিথস্ক্রিয়ায় লিপ্ত হবেন। কারণ আমার উদ্দেশ্যটা মহৎ। আপনারা আমাকে পছন্দ করতে পারেন, নাও করতে পারেন। আমার একটা খুবই সুনির্দিষ্ট পরিষ্কার একটি রাজনৈতিক বিশ্বাসের জায়গা আছে। আমি বঙ্গবন্ধুতে বিশ্বাস করি, আমি বাংলাদেশে বিশ্বাস করি, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী, সমর্থক, সবচেয়ে বড় কথা। সুতরাং এমন কোনো কথা নাই যে সকলের সাথে আমার মতামত মিলবেই, বাট আপনারা আপনাদের দ্বিমতের জায়গা, আপনাদের ভালো লাগা বা না ভালো লাগার জায়গাটা একেবারে সভ্য ভাষায় আমার সাথে শেয়ার করলে আমি খুব খুশি হব। তো একেবারেই শুরুতে কোনো ভালো সংবাদ দিয়ে শুরু করা যাচ্ছে না, যদিও ভালো সংবাদ একটা জায়গা আছে, আমরা এটা দ্বিতীয় পর্যায়ে যাব। আমাদের দেশের বিদ্যুৎ মন্ত্রী, বর্তমান বিদ্যুৎ মন্ত্রী, তার একটি বক্তব্য দিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করতে চাই। আমার তরফ থেকে আমি শুধু এটুকু বলতে পারি, আসলে আমার কিছু করার নাই। এখন আমি গ্যাসও উত্তোলন করতে পারবো না, বা উইদাউট এফএসআরও আমার যে গ্যাস আছে সেটা নামাতে পারবো না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া, আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। আর কিছু ম্যানেজমেন্ট করা আর কি, যাতে কম লোডশেডিং হয়। আপনারা শুনলেন বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি হাত ছেড়ে দিয়েছেন, তিনি বলেছেন তার আর কিছু করার নাই এবং আমাদেরকে বসে বসে অপেক্ষা করা ছাড়া আসলে আর বেশি কিছু আমাদেরও করার নাই। তবে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে 2001 থেকে 2006 সালে এই বিএনপি জামাত সরকার যখন ক্ষমতায় ছিল, তখন রাজশাহীর কানসাটে বাংলাদেশের কৃষকেরা তাদের বিদ্যুতের ন্যায্য হিস্সা, যা সেচে ব্যবহৃত হয়, সেটা চেতে গিয়ে প্রাণ দিয়েছিল। এবং তখনও বিদ্যুতের দায়িত্বে তিনি প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন। ওই একই ব্যক্তিকে পূর্ণমন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের আবারও বিদ্যুৎ ব্যবস্থাপনার এবং খনিজ যে সম্পদ তার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বলতে চাই না যে এককভাবে তিনি এর জন্য দায়ী, তবে একটা ব্যাপার হচ্ছে যে মানুষকে যদি আপনি আশাও করতে বলেন অথবা মানুষকে যদি পাথর বেঁধে অপেক্ষা করতে বলেন, সেই ক্ষেত্রেও এমন একজন ব্যক্তি থাকা প্রয়োজন যার চেহারা এবং যার কথায় বিশ্বাস স্থাপন করা যাবে। আমার মনে হয় না বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে বিদ্যুতের এই সংকটকালীন সময়ে তার এই গা হাত পা ছেড়ে দেওয়া কথাবার্তায় খুব একটা বেশি বাংলাদেশের মানুষকে আশা জাগা নিয়ে একটি পরিস্থিতি তৈরি করে। আর তার থেকেও বড় কথা, 2001 থেকে 2006 সালে বাংলাদেশের যে বিধ্বস্ত বিদ্যুৎ ব্যবস্থা ছিল, তাতে করে শুধুমাত্র যে বাংলাদেশের গুটি কয়েক লোক আক্রান্ত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তা কিন্তু না। দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণী পেশার মানুষ, এবং বাংলাদেশের জন্য যেটা খুব প্রাসঙ্গিক জার্গন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলামীর লোকজনরাও ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
2026 সালের বৈশ্বিক প্রেক্ষিত যেখানে পরিবর্তিত, নিশ্চয়ই বেশ কিছু যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধ চলছে, সেই জায়গায় উদ্ভূত পরিস্থিতিকে মোকাবেলা করা যেমন কঠিন, ঠিক একই সাথে এটাও মনে রাখতে হবে, ডু অর ডাই অথবা ওয়ার ফুটিং, যেভাবেই হোক আপনাকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ অনেক দূর এগিয়ে এসেছে, এবং এটা তো সত্য কথাই যে গত 17 বছর, অর্থাৎ বিগত সরকারের আগের সরকারের কথা বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আগে বাংলাদেশ আওয়ামী লীগের যে সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাজননেত্রী শেখ হাসিনা ছিলেন, সেখানে বাংলাদেশে শিল্প কারখানা তার যথেষ্ট প্রসার হয়েছিল। এখন অবশ্যই এই পশ্চাৎপদতার পিছনে অনেক ফ্যাক্টর হয়তো বা থাকতে পারে, কিন্তু আজকে যদি আপনি বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে না পারেন, তাহলে গত 17 বছরে বাংলাদেশের উদ্যমী মানুষেরা, বাংলাদেশের উদ্যোক্তারা যতটুকু এগিয়েছেন তার থেকে বহুগুণ পিছিয়ে যাবেন। সো আই এম ভেরি সরি, আই অ্যাপোলজাইজ টু মাই ডিয়ার অডিয়েন্সেস that or viewers that I had to start with a very negative news, but apparently there is no other option because this man has just succumbed and surrendered. This is not how a leadership speaks. যত বিপদই থাকুক, যত অন্ধকারই সামনে থাকুক, কোনোদিন কোনো নেতৃত্বের জায়গা থেকে এভাবে মানুষ কথা বলে না। একটা নেতার চিন্তা করা উচিত যে আমাকে আশা জাগ্রত করে এই ধরনের যৌক্তিক কথাই বলতে হবে, এবং আমি মনে করি এই জায়গায় অন্য কোনো লোক হলে যিনি হয়তোবা সক্ষম, তিনি একেবারে রিয়েল বাস্তবসম্মত যে বাধা বা যে সীমাবদ্ধতা সেগুলোকে সামনে রেখেই বাংলাদেশের মানুষের সামনে একটি আশা জাগ্রত করা বক্তব্য রাখতে পারতেন। কারণ দিনের শেষে মনে রাখতে হবে, বাংলাদেশ সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নয়, বাংলাদেশ প্রত্যেক মানুষের, প্রত্যেকটি রাজনৈতিক দলের, বাংলাদেশ নাগরিকের। এনিওয়েজ, এই নেতিবাচক সংবাদের পরে ভালো একটা জায়গায় যেতে চাই। এই ভিডিও ক্লিপটা একটু লম্বা, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটি ছেলে মেয়ের উচিত এই ভিডিওটা দেখা, শোনা, এবং বিশেষ করে আমাদের দেশের মায়েরা এবং পিতা যারা তাদের ছেলে মেয়ের লেখাপড়া নিয়ে চিন্তিত, যারা চান যে তাদের ছেলে মেয়ে ভালো সুন্দর লেখাপড়া করুক, আমি মনে করি তাদের সকলের জন্যে এসএসসি পাশ করা এই মেয়েটি, শি ইজ এক্সট্রিমলি ইন্সপিরেশনাল। সে, আমি মনে করি, মানুষকে উজ্জীবিত করতে পারে। আসুন আমরা একটু দেখি, ধৈর্য ধরে শুনি। ঘরে কান্না দুঃখের কান্না না, ওর বাবা নাই ঠিক আছে, কিন্তু আমার এই কান্নাটা হলো খুশির কান্না। স্বাভাবিক ভাই, বাবা নাই যে মেয়েটার বাংলাদেশে বড় হচ্ছে, স্বপ্ন নিয়ে, চোখ ভর্তি স্বপ্ন নিয়ে বড় হচ্ছে, পূরণ করাটা হয়তো ইজি না, কিন্তু ইম্পসিবল না। ফার্স্ট অফ অল আমি বলবো যে আমি হলে থাকার সময়, মানে 10 মিনিট আগে আমি জানতে পারি যে মাই ফাদার জাস্ট পাসড অ্যাওয়ে। আমার আব্বু মারা যাওয়ার আগের দিন বলে গিয়েছিলেন যে যদি এরকম কোনো ইনসিডেন্ট হয়, প্লিজ ডোন্ট স্টপ রাইডিং, জাস্ট গো উইথ ইট, বিকজ আমি মারা গেছি, আমি আল্লাহর আরশে চলে গেছি, তোমাকে দুনিয়ার জার্নি কন্টিনিউ করতে হবে। দুনিয়ার জার্নিতে মানুষ জাস্ট সাকসেস দেখবে। তুমি, তোমার ব্যাকগ্রাউন্ড কি ছিল, তোমার বাবা মারা গিয়েছে, তোমার মা মারা গিয়েছে, তুমি শোকাহত ছিল, তোমার লাইফ কতটা ক্রিটিক্যাল ছিল, কেউ জানতে চাবে না, জাস্ট জানতে চাবে হোয়াটস ইউর রেজাল্ট। So if anyone wants to know that what's my result, I will proudly say yes, I am a Vicky who got GPA 5 in the SSC examination, and of course I'm carrying my legacy of sisters. একজন পেয়েছিল 2012 সালে, আরেকজন পেয়েছিল 2014 সালে, 2018 সালে, I'm sorry, my bad. And আমি হচ্ছে 2026 সালে। সো আমি এভাবেই চাই আমার লেগাসি ক্যারি করতে। আমার বড় দু বোনও এইচএসসি তে পেয়েছে, আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থী যেন তারা আমার জন্য দোয়া করে, আমি যেন এইচএসসি তেও এই সেম রেজাল্টটাই করতে পারি, করে আমার বাবার স্বপ্নটা পূরণ করতে পারি। কারণ আমার বাবা বলেছিল পড়াশোনা কন্টিনিউ করো, বিকজ মেয়েদের পায়ে দাঁড়ানোটা অনেক দরকার, বিকজ তুমি বাংলাদেশের মতো একটা দেশে জন্মেছো, এটা তোমার ব্যাড লাক না, এটা হচ্ছে তুমি যদি তোমার জায়গাটা করে নাও, সবাই তোমাকে সম্মান দিতে বাধ্য। সো আই উইল সে টু উইমেন্স এন্ড টু গার্লস লাইক মাই এজ, প্লিজ ডোন্ট কুইট, ডোন্ট কুইট। যাই রেজাল্ট হোক, 4 পয়েন্ট পাও, 3 পয়েন্ট পাও, যাই রেজাল্ট হোক, ক্যারি করে যাও, জাস্ট ক্যারি করে যাও, চেষ্টা করে যাও, ইউ উইল গেট দ্য থিং। এন্ড আমার বাবা আমাকে শিখিয়ে গিয়েছিল যে 5 ওয়াক্ত সালাত আদায় করবা, কারণ আল্লাহ কখনো, আল্লাহ দরবার থেকে তোমাকে খালি হাতে ফেরাবে না, যদি এখন না দেয় আখিরাতের জন্য তুলে রাখবে উনি। সো আমি দেখলাম যে না, আল্লাহ আমাকে ফিরায় দেয় নাই। আমার তাহাজ্জুদ, আমার রোজা, আমার সলাতুল হাজুদ, আমার সবকিছুর ফল আমি আজকে পেয়েছি।
আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ বাবা। হ্যাঁ অনেক খুশি, আল্লাহ কি বলেন। আমি যেদিন আমার ফার্স্ট এক্সাম, আমার বোনদের সময় তো আমি দেখেছি যেদিন ফার্স্ট এক্সামিনেশন ছিল, বাবা বলতো যে হ্যাঁ পুরো পৃথিবী জানবে আমার মেয়ে এসএসসি দিচ্ছে। এই এক্সামটার সময় বাবাকে সবচেয়ে বেশি মিস করেছিলাম, কারণ ওনার মতো মজাটা আসলে আমি করতে পারতেছি না। আই রিয়েলি মিস মাই ফাদার। মানে হয় না অনেকের আত্মীয় স্বজন বলে তোমরা 3 বোন, আমার বাবা প্রাউডলি বলতো হ্যাঁ আমার 3টা জান্নাত, আমার 3টা জান্নাত। কে এত ভাগ্যবান, মানে 3টা মেয়ে আছে, এটা নিয়ে বাবার কখনো আফসোস ছিল না। আফসোস জিনিসটা যে আমার একটা ছেলে নাই। ইনফ্যাক্ট আমাদের 3 বোনকে নিয়ে আমাদের বাবা যেভাবে থাকতো, আমার অনেক আত্মীয় স্বজনই বলতো 3 মেয়েকে নিয়ে এত মাতামাতি। পরে বলছে 3টা জান্নাতকে নিয়ে আমি মাতামাতি করবো না আখিরাতে, তাহলে আমি আল্লাহ আমাকে আখিরাতে যেন আমি ভালো ফল পাই। মেয়েটা খুব ইন্সপিরেশনাল এই কারণে যে আমরা যেখানে বর্ষাকালের বৃষ্টি, বন্যা এগুলো দেখে পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকার সকল ধরনের এক্সকিউজ বা ছুতা বের করার চেষ্টা করছি, সেই জায়গায় একটি মেয়ে সে এসএসসি পরীক্ষা দেওয়ার সময় তার হলে সে জানতে পারে তার বাবা মৃত্যুবরণ করে, অথচ তার কলম কাঁপেনি। তার পরীক্ষা দেওয়ার সে পরীক্ষা দিয়েছে, তার ভালো ফলাফল করার সে ভালো ফলাফল করেছে, এবং সে ভালো ফলাফল নিজের জন্য যেমন করেছে, ঠিক একইভাবে পৃথিবী থেকে গত হওয়া তার তার বাবার জন্য সে ভালো ফলাফল করেছে, তার পরিবারের জন্য সে ভালো ফলাফল করেছে। দিস ইজ কমিটমেন্ট, দিস ইজ কনভিকশন। এবং আমি মনে করি এই ধরনের ঘটনাগুলো, এই ধরনের আত্মবিশ্বাসী বাচ্চাদেরকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রমোট করা উচিত, তাদেরকে উদাহরণ হিসেবে তুলে ধরা উচিত, যাতে করে আমাদের অন্য ছেলেমেয়েরা, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা তাদের মতো করেই কনফিডেন্ট এবং রেসপন্সিবল, ডিউটিফুল এবং ফুল অফ কনভিকশন হয়ে বাংলাদেশে বিচরণ করে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করে। এবার আসুন কিছু আনন্দের জায়গা এসএসসি ফলাফল বের হওয়ার পরে আমরা একটু দেখে নিই, খুব সংক্ষেপেই দেখব। আপনারা দেখলেন ভাইকিং রো। এসএসসি পরীক্ষা দেওয়া হবে না, এই পরীক্ষা না দেওয়ার দাবিতে, অটোপাসের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল ভাইকিং রো দিয়ে, সেই এসএসসি পরীক্ষার ফলাফলের সাথে, সাফল্যের সাথে জড়িয়ে যে ভাইকিং রো, আমি বিশ্বাস করি তার মধ্যে দিয়ে এই এপিসোডের সূচনা ঘটলো, উপসংহার ঘটলো, সমাপ্তি ঘটলো। অ্যান্ড আই হোপ যে আগামী দিনগুলোতে আর কোনো দিন, যে যখনই সরকারে থাকুক, কোনোদিনও আমি পরীক্ষা দিব না, আমি অটো পাস চাই, আমাকে নাম্বার বাড়িয়ে দিয়ে নেই করতে হবে এইসব কথা আমরা শুনবো না। লেখাপড়া ইজ নাম্বার 1 রিকুইজিট। বাংলাদেশের যত সমস্যা, বাংলাদেশের যত ঘটনা আমাদেরকে ব্যথা দেয়, সেই ঘটনা এবং সেই সমস্যাকে অতিক্রম করে যদি সামনের দিকে এগোতে হয়, তাহলে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ফরেন কারেন্সি, এক্সপোর্ট ইম্পোর্ট, প্রবৃদ্ধি, উন্নয়ন, সব থেকে ছাপিয়ে যাওয়া শক্তির নাম হচ্ছে শিক্ষা। এই জায়গাটায় আমরা কম্প্রোমাইজ করতে পারি না। আমি আবারও বলছি, আমাদের ভালো শিক্ষায় শিক্ষিত করা দরকার, যাতে আমরা ভালো মানুষ হই, কিন্তু একটি বিভক্ত ইতিহাসের বড্ড বেশি আমাদের প্রয়োজন। যারা লেখাপড়া করবে তাদেরকে যদি বিভক্ত ইতিহাসে আমরা শিক্ষিত করি, তাহলে আবার ভালো মানুষ হওয়ার যে ক্ষেত্রটা সেটা সংকীর্ণ হয়ে যাবে, ভালো শিক্ষায় শিক্ষিত হওয়ার যে জায়গাটা সেটাও সংকীর্ণ হয়ে যাবে বলে মনে করি। এবার আসুন একটি অনন্য ছাত্রের গল্প শুনি। আমার ধারণা আপনারা ওর কথা শুনলেও উজ্জীবিত হবেন, এবং হি ইজ এ ভেরি কাইন্ড পারসন। আমার কাছে মনে হলো এই 16 বছর বয়সের বালক extremely kind. We need people like that and extremely inspirational. Let's listen to him. আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, কিন্তু প্রি টেস্টে আমি 3 সাবজেক্টে ফেল করছিলাম। তো আমাকে কলেজ থেকে অঙ্গীকারনামা দেওয়া হয়েছিল যে আমি যদি টেস্টে পাস না করতে পারি আমাকে এসএসসিতে বসতে দেওয়া হবে না। সো আল্লাহর রহমতে টেস্টেও আমি কোনো রকমে জাস্ট কাটায় পাস করেছি। তারপরে যখন এসএসসিটা নিকটে আসছে, তখন আমার মনে হলো আচ্ছা
এখন তো আমার এসএসসি কিছু একটা তো করা লাগবে। আমি তো টেস্টেও টেনে টেনে পাস করছি, প্রি টেস্টে 3 সাবজেক্ট ফেল করছি। এখন আল্লাহর রহমতে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছি। বাট আমার বন্ধুদেরকে কিছু বলার আছে যারা আর কি একটু কম নাম্বার পেয়েছে। এই জায়গাটা শুনেন। তো মানে আসলে আমরা না সবাই যারা উল্লাস করতেছে, আমরা হচ্ছে গোল্ডেন এ প্লাস যারা পেয়েছি বা জিপিএ 5 যারা পেয়েছি তারা উল্লাস করতেছে, কিন্তু আমরা চাই যে আমাদের বন্ধুদেরকে নিয়েও উল্লাস করতে। তো আমার যারা বন্ধুরা, তোমরা যারা নিজের মনের মতো মার্কটা পাও নাই, চিন্তা করো নাই, এখনো তো জীবন অনেক আছে, তাই না? আমিও প্রি টেস্টে ফেল করছি, টেস্টে কোনো রকমে পাশ করে এখন গোল্ডেন এ প্লাস পেয়েছি। তো কামব্যাকের সময় তোমাদেরও আসবে। এখানে তোমরা যদি মন খারাপ করে থাকো, এটা আমাদের কষ্ট লাগে। সো আসো সবাই একসাথে উদযাপন করি। থ্যাংক ইউ। ফেল করার পরেও, টেস্টে ফেল করার পরেও এত পরিবর্তন কিভাবে সম্ভব? আসলে এটা হচ্ছে একটা মানে মানসিক চাপ, মানে মানসিক চাপ বলতেছি না, মানে ভুল বললাম আমি ওয়ার্ডটা। মানে এটা আসলে হচ্ছে আমাদের টেস্ট পরীক্ষাটা হচ্ছিল নভেম্বরের শেষে বা ডিসেম্বরের রেজাল্ট পেয়ে গেছিলাম। বাট তখন হচ্ছে যখন পেয়েছি, লাইক তখন মনে পড়লো আচ্ছা আমার তো সামনে এসএসসি, আমার কিছু একটা করা দরকার, আমার পড়া দরকার। তখন মানে নিজের মধ্যে থেকে একটা উদ্দীপনা আসছে যে না আসলে এখন পড়তে বসা লাগে। ইজ এ ইন্সপিরেশনাল বয়। এবং সবচেয়ে বড় কথা, যারা হয়তো বা অত ভালো ফলাফল করতে পারেন নাই, তাদেরকে আপনাদেরই একজন সহপাঠী, সহযাত্রী, তার কথা ধরেই বলতে চাই, মন ভেঙে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা আত্মবিশ্বাসী থাকুন, সামনে আরও অনেক সুযোগ আসবে যেখানে আপনারা আপনাদেরকে প্রমাণ করতে পারবেন বিশ্বের সামনে। এবং বিলিভ ইউ মি, রেজাল্ট হেল্প করে, ভালো রেজাল্ট প্রয়োজন, কিন্তু ভালো রেজাল্ট না হলে ভালো করা যাবে না, এটা মনে করার কোনো কারণ নাই। তবে লেখাপড়া এবং রেজাল্টের প্রতি সম্মানটা থাকতে হবে। সুতরাং আপনার রেজাল্ট যাই হোক, যেই কারণেই ভালো বা খারাপ হোক, সেখানে তো চেষ্টা থাকবেই, কিন্তু মূল যে একটা ধারণা যে উই নিড টু বি এডুকেটেড, উই নিড টু বি এনলাইটেন্ড, উই নিড টু বি নলেজেবল, অ্যান্ড ইন অর্ডার টু ফাইট দিস ওয়ার্ল্ড, ইন অর্ডার টু কনফ্রন্ট দিস ওয়ার্ল্ড, অ্যান্ড ইন অর্ডার টু সাকসিড, ইন অর্ডার টু বি গ্রেট, উই নিড টু বি ওয়াইজ। এবং উইজডমের একটা আধুনিক সহজ উপায় হচ্ছে টু বি এডুকেটেড। আগের দিনের বাল্মীকির রামায়ণের মতো বনে গিয়ে সন্ন্যাস ব্রত ধারণ করে আলোকিত হওয়ার থেকেও এখনকার অনেক সহজ উপায়, সেটা হচ্ছে যে ইউ ক্যান স্টাডি, you can go to a school, a college, a university, you can go to a library, you can stay in your house, and you can ponder on sources of knowledge, and you can become knowledgeable, you can be enlightened. So আসুন আমরা এগিয়ে যাই, মন খারাপ করব না, আমাদেরকে উজ্জীবিত হতে হবে, উজ্জীবিত থাকতে হবে, নো ম্যাটার হোয়াট। গোল্ডেন জিপিএ 5 আলহামদুলিল্লাহ। জি, আমার অনেকই ভালো লাগছে আসলে। দিনের পর দিন, রাতের পর রাত আসলে অনেক পরিশ্রম করেছিলাম। তো আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যা কিছু আশা করেছিলাম সেটাই আমাকে দিয়েছেন। প্রথমে আমার দেশকে ভালোবাসি, তারপরে আমার এই জানটাকে ভালোবাসি। আমার দাদা দাদিকে নিয়েছি, কারণ আমার দাদা দাদিরই অবদান আমার জিপিএ 5 পাওয়াতে। আমার আম্মু আসলে ব্যাক ইন 2024 মারা গিয়েছেন। সো এর জন্য আমার বাবা আপাতত বিদেশে আছে, সে মালয়েশিয়াতে কাজ করছে, বিজনেস আছে। সো আজকে আমার দাদা দাদিকে নিয়ে এসেছি এর জন্য। অবশ্যই মাকে মনে পড়ছে, অবশ্যই মাকে যখন রেজাল্টটা দিয়েছে, মাকেও বলেছি, যেভাবে হোক সে হয়তো জানতে পেরেছে, কিন্তু অবশ্যই আমার দাদা দাদির অবদান আছে, আমার মায়ের অবদানও আছে। অবশ্যই সে আমাকে জন্ম দিয়েছে, তাকে ছাড়া হয়তো দুনিয়াতে আসতেও পারতাম না, কিন্তু অবশ্যই আমার মার জন্য আমার নিজেরও খারাপ লাগছে। সে যদি আজকে থাকতো তাহলে হয়তো আজকে সেও আসতো, সেইখানে আমার সাথে ইন্টারভিউ, দাদা দাদির সাথেই দাঁড়িয়ে থাকতো, সেও একটা ইন্টারভিউ দিত। আসলে এটা অনেক বছর হয়ে গিয়েছে, 10 বছর হয়ে গিয়েছে, কিন্তু কোনো সমস্যা নাই। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এবং গড এভরিথিং মেক্স পারফেক্ট। অ্যাকচুয়ালি আমার আম্মু প্রেগনেন্ট ছিল, তো প্রেগনেন্ট থাকা অবস্থায় তিনি হচ্ছে আর কি মৃত্যুবরণ করেন। আমি আপাতত একজনকে উৎসাহ কখনোই করতে পারবো না। এটাই বাংলাদেশের গল্প, এটাই বাংলাদেশের কাহিনী। দাদা প্রথমে ভালোবাসে বাংলাদেশকে, তারপরে সে ভালোবাসে তার নাতনিকে। এবং এই বাচ্চা মেয়েটির বাবা দেশের বাইরে মালয়েশিয়ায় থাকে, মা মারা গেছে যখন সে আরও ছোট ছিল, বাট শি ইজ ফাইটিং অন অ্যান্ড শি হ্যাজ ডান ওয়েল। এবং অনুষ্ঠানের শুরুতে দেখালাম যে একটি মেয়ে, তার বাবা মারা গেছে পরীক্ষা দেওয়ার সময়, দে আর মুভিং অন, দে আর ফাইটিং, দে আর ফাইটার্স। এটা বাংলাদেশের গল্প। 3 সাবজেক্টে ফেল করেছে, সবগুলোতে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। এটাই বাংলাদেশের গল্প। এবং এই বাংলাদেশের গল্পকে যদি কাজে লাগানো যায়, আমরা যদি সম্মান করি, আমরা যদি এটাকে গা করি, আমি মনে করি এই দেশে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। আমি চলে যেতে চাই আমার পিতৃভূমি রংপুরে।
আসুন দেখি। আপনারা এত আনন্দিত কেন? আমার মেয়ে গোল্ডেন প্লাস পেয়েছে তাই। জি জি গোল্ডেন পেয়েছে। জি 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 গোল্ডেন পেয়েছে আমার মেয়ে। আমার মেয়ের যতটুকু অর্জন আমি মনে করব অনলি ফর হার। আমার রংপুরের মায়েরা তারা উল্লসিত, উচ্ছ্বসিত, তাদের ছেলেমেয়েরা ভালো করেছে। তাদের কি দেখে মনে হয় যে তারা আদর্শ মা না বা ভালো মা না? সব ধরনের মহিলারা সেখানে আনন্দ করছেন। সো মৌলবাদিতা এবং জঙ্গিবাদিতা যারা এই দেশে ছড়াতে চান তারা তাকিয়ে দেখুন। আমার রংপুরের মাদের একটি ছোট ক্লিপ আমি উদাহরণস্বরূপ এখানে এনেছি। আপনি শালীন কি শালীন না, আপনি সুন্দর কি সুন্দর না, আপনি সুন্দরের পূজারী কি পূজারী না, একান্তই নিজের হাতে। সুতরাং চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার নাই, জোর করার কোনো ব্যাপার নাই। প্রগতির বাংলাদেশ এবং সুন্দরের বাংলাদেশ, রঙিন বাংলাদেশ, একে আমরা যেভাবেই হোক বাঁচিয়ে রাখবই ইনশাআল্লাহ। এরপরেরটা খুবই সিগনিফিক্যান্ট একটা স্টেটমেন্ট একজন মার। 100% পাশের দরকার নেই, 50% পাশ করুক, যোগ্যরা পাশ করুক। সত্যি কথা বলতে ভাই, মানে যে অবস্থা বিগত কয়েক বছরে হয়ে এসছে, শিক্ষামন্ত্রী আমাদের সময় কিন্তু মিলন ছিল। আমি একটু এটাকে রিফ্রেশ করতাম। আমার কথা হচ্ছে পাস সবাই যদি করার মতো যোগ্যতা রাখে সবাই পাস করবেন, কিন্তু সস্তা জনপ্রিয়তার জন্য আমরা মানুষকে ধরে ধরে পাস করিয়ে দিব ঘাড়ে ধরে, এটা বোধহয় একেবারেই ঠিক হবে না। এবং সেই জায়গা থেকে সঠিক প্রশ্ন করলে এবং সঠিক পাঠদান করলে যারা ঠিকভাবে লেখাপড়া করছে বা করতে চায় তারা অবশ্যই পাস করবে, আর যারা করতে চাবে না তাদের পাশ করার কথা না। তারা পাশ না করলে তাদের জীবন শেষ, এটাও মনে করার কোনো কারণ নেই। যদি আমরা বাংলাদেশে এমন একটা আবহ তৈরি করতে পারি যেখানে সকল ধরনের কর্ম, সকল ধরনের কাজের সম্মান আছে, আত্মসম্মান আছে, সেই ক্ষেত্রে যিনি হয়তোবা উচ্চশিক্ষায় যেতে পারছেন না, তিনি যেটুকু ভালো করতে পারছেন সেই পর্যায় পর্যন্তই লেখাপড়া ভালোভাবে করে তিনি তার জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন, তিনি তার জীবন গড়ে তোলার চেষ্টা করবেন। এটা আরও বেশি সিগনিফিক্যান্ট। এখন যে ক্লিপটা দেখাবো, বাংলাদেশের একজন ছাত্র, তিনি এসএসসি পরীক্ষায় ভালো করেছেন। ভালো করার পরে বাংলাদেশ সম্বন্ধে তার ধারণা কি এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটা আমাকে ভাবিয়ে তোলে। আসুন আমরা শুনি। ফিউচার প্ল্যান ইনশাল্লাহ দেখি ডাক্তার হব এবং একটি সুন্দরী একজন সঙ্গী নিয়ে থাকবো এবং দেশের বাইরে সেটেল হয়ে যাবো, কারণ এই দেশে আসলে ভালো জিনিস আর কি দাম নাই যেটা দেখবেন। মানে আপনি যদি দেখেন যে সুইজারল্যান্ডে বাংলাদেশে যে কটা আছে ইঞ্জিনিয়ার, সুইজারল্যান্ডে ততগুলো জনগণ, তাও মনে করেন আমাদের দেশে অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হইলে এখন চট্টগ্রাম ডুবা জায়গা, আর মন্ত্রীরা বলেছে ডুবে নেই, সব শুকনা খরা লেগে। খুবই চিন্তার বিষয়। তিনি লেখাপড়া শেষ করে ডাক্তার হতে চান, তিনি বাংলাদেশের বাইরে চলে যেতে চান, এবং তিনি একটা মারাত্মক কথা বলেছেন যে বাংলাদেশের যত ইঞ্জিনিয়ার তার সামষ্টিক যদি একটা গাণিতিক প্রকাশ করা হয় সেটা সুইজারল্যান্ডের জনসংখ্যার থেকেও বেশি হতে পারে। সঠিক বা ভুল যাই বলে থাকুক, এটা প্রতীকী আকারে নিতে হবে। নেওয়ার পরেও বাংলাদেশের এই অবস্থা, তিনি এখানে থাকতে চান না, তিনি সুন্দরী একটি নারীকে বিয়ে করে দেশের বাইরে চলে যেতে চান। এই যে ব্রেইন ড্রেইন, এই যে আমাদের মস্তিষ্ক অন্য দেশে চলে যাওয়ার, পাচার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, একে যদি 2026 সালেও আমরা থামাতে না পারি, শেষ পর্যন্ত পতাকা থাকবে, ভৌগোলিক সীমারেখা থাকবে, কিন্তু দেশটাকে তো খুঁজে পাওয়া বড্ড কঠিন হবে বলেই মনে হয়। আমরা এসএসসির এই পর্যায়ের শেষ দিকেই চলে এসেছি। তবে আমার মনে হয় যে বর্তমানে যারা পরীক্ষা পাশ করতে পারেন নাই, তারা কি চাইছেন, কি করতে চান, সেটাও আমাদের একটু দেখা দরকার। নট দ্যাট আই সাপোর্ট ইট, আমি বিশ্বাস করি আপনারাও বেশিরভাগ এটাকে সমর্থন করেন না। আমার একটা বন্ধু ছিল, তার নাম হচ্ছে ঝিলন, সে এখনো আমার বন্ধু। তাহলে আমি যে এভাবে বলি, মিলন আর ঝিলনরা যদি পদত্যাগ করে তাতে তোমাদের কি? তোমাদের হাতে কে কলম লিখে দিবে, তুলে দিবে, তোমাদের জায়গায় কে পড়ালেখা করবে, কে পরীক্ষা দিবে, সেটা কি ঠিক করেছো? বহু মিলন যাবে আসবে, বহু ঝিলন যাবে আসবে, তাতে কি? সো আই থিঙ্ক
বাড়িতে গিয়ে লেখাপড়া করা উচিত। যদি এই বছরে ভালো ফলাফল না হয়, সামনের বছরে কীভাবে ভালো ফলাফল করা যায় সেই বিষয়ে মনোনিবেশ করলে বোধহয় ভালো হয়। আর এটা তো ঠিক যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে একটা বিরাট বড় উপহার দিয়ে গেছেন। তিনি নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে বেশ সাফল্যের সাথে বেয়াদব বানিয়ে রেখে যেতে পেরেছেন, এবং সেই বেয়াদবির একটা অন্যতম দৃষ্টান্ত আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমি 2025 সালে সব বিষয়ে A+ পাইছি, 90-এর উপরে সব বিষয়। বিলের আসার পর কোনো A+ই পাইনি। কোটি কোটি যদি পুরো নকলও করা যায় না। আছো তোমরা কেমন আছো? ঠিক মতো পড়ালেখা করো তো, পড়তে হবে, নকল আর হবে না। এখন কথা হচ্ছে যে ধরেন বিএনপির শিক্ষামন্ত্রীর নাম মিলন, আওয়ামী লীগের শিক্ষামন্ত্রীর নাম ছিল নফেল। তো মিলন সাহেব বা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় অথবা জনাব নফেল অথবা মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নফেল, হ্যাঁ, এইভাবেই তো অ্যাড্রেস করার কথা। এই বাচ্চা ছেলেটা যেভাবে মিলন মিলন করছে, 2 দিন পরে যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে আর তখন ধরেন আমাদের নফেল সাহেবকে যদি শিক্ষামন্ত্রী করা, তাহলে এই বাচ্চাগুলোই আবার নফেল নফেল করবে। বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতির শিষ্টতা ভব্যতার সকল কিছু হারিয়ে গেছে। এবং তার থেকেও বড় কথা, 2025 সালের সকল পরীক্ষায় 90%-এর উপরে সেই ছাত্র এখন কেন 90% স্কোর করতে পারবে না, এটা যখন চিন্তা করবেন তখন অনেক কিছুই খুঁজে পাওয়া যাবে। ওই বাচ্চা ছেলেটার দোষ আসলে না। আমরা মনে হয় সস্তা জনপ্রিয়তার জন্য আমাদের শিক্ষা কার্যক্রম বা কার্যক্রমটাকে খুব বেশি কম্প্রোমাইজ করে ফেলেছিলাম। সেই জায়গায় আমাদের শক্ত হওয়া দরকার। এবার আসুন বর্তমান শিক্ষামন্ত্রীর শেষ দুটি কথা শুনি। আমি এগ্রি করি তার সাথে। মানবিক নাম্বার কি মানে কি? মানে আমি তো আপনার প্রশ্ন বুঝছি না। মানবিক আবার পরীক্ষায় কি? এটা আবার সহানুভূতি কি? এমন ধরনের পদ্ধতি সম্পর্কে আমার শিক্ষা জীবনের কোনো জ্ঞাতসারে নেই। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। তো আপনারা শুনলেন যে মন খুলে গাওয়া যায়, শুধু গাওয়া না, মন খুলে নাচাও যায়, মন খুলে লাফানোও যায়, কিন্তু মন খুলে আসলে নাম্বার দেওয়া যায় না। এখন এটা কিভাবে কারে বুঝাবেন? এবং একই সাথে তিনি যে কথাটা বলছেন যে মানবিক নাম্বার, কেউ 78 পেয়েছে বা কেউ 79 পেয়েছে, সেটাকে মানবিক হয়ে আমরা 80 করে দিলাম, অথবা ধরেন কেউ 99 পেল, সেটাকে মানবিক হয়ে আমরা 100 করে দিলাম, একটা কথার কথা বললাম। বা কেউ 32 পেয়েছে, তাকে মানবিক হয়ে 33 করে দিলাম পাস করানোর জন্যে। করা তো যায়, কিন্তু সেটা করার মধ্য দিয়ে আপনি কত ভালো দৃষ্টান্ত স্থাপন করছেন এটা একবার হিসাবে নেওয়া দরকার। এবং আমি আবারও এই অনুষ্ঠানে একটা কথা বলছি, আমার জন্য বাংলাদেশ মূল ব্যাপার। আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করবো, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, এটাও পরিবর্তন কেউ করতে পারবে না। কিন্তু বাংলাদেশের স্বার্থে যেই সময় যেটা বলা প্রয়োজন, যেটা উচিত অনুচিত, সেটা আমি বলবই। এটা আমার জীবনের ব্রত। এখানে কমেন্ট বক্সে এসে আপনারা যেই ভাষায় গালিগালাজ করুন না কেন, গুটি কয়েক লোক, তাতে আমার কোনো পরিবর্তন হবে না। আপনাদেরকে প্রথমেই আমি অনুরোধ করেছিলাম যে এই অনুষ্ঠানের কমেন্টে এসে আপনারা প্লিজ অশ্রাব্য ভাষা ব্যবহার করবেন না। ঠিক আছে, যতটুকু সম্ভব আমার অ্যাডমিন আপনাদেরকে ব্লক করে দিবে। নট দ্যাট ইউ কেয়ার, বিকজ যখন আমরা লেখাপড়া নিয়ে দেশ পরিচালনা নিয়ে আলাপ করছি, সেখানে কিছু লোক একেবারে বস্তিবাসীর ভাষায় কথা বলে। এটা কি আমাদের দলের জন্য ভালো পরিচয় বহন করে বা অন্য কোনো দলের জন্য ভালো পরিচয় বহন করে? ভালো কথা বলে লাভ নেই। এনিওয়েজ, আসুন, একটা জিনিস আমাকে খুব ইন্সপায়ার করেছে, বাংলাদেশে এখনও খুব ভালো শিক্ষকরা আছেন। আমি দুটো ছোট ছোট উদাহরণ দিব, আই থিঙ্ক ইউ উইল লাইক ইট। তো রান্না করতে পারো না, ইউ ক্যান নট কুক। আমি তো রান্না করতে পারি, আই ক্যান কুক। তুমি কি রান্না করতে পারো? ক্যান ইউ কুক? আমি পারি না, আই ক্যান নট কুক। কিন্তু আমি রান্না করতে পারি, বাট আই ক্যান কুক, বাট আই ক্যান কুক। তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? আমি ইংরেজি বলতে পারি না, আই ক্যান নট স্পিক ইংলিশ,
আমি ইংরেজি বলতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ। I can speak English. I am the boss. I know everything. You don't know anything. Thank you. এটা তোমরা সবাই ইউ গট ইট রাইট। আমরা কিন্তু মোস্টলি ইংলিশে কথা বলবো, বাংলায় না, ঠিক আছে? এবার দেখবা তোমরা ইংলিশ মিডিয়ামের চেয়েও ভালো হয়ে যাবা। সবাই বলবো মাই গড তুমি কি ইংল্যান্ড গেছিলে নাকি? হ্যাঁ, ওকে। এবার সবাই এটা আমরা করব, হ্যাঁ সবাই এরকম করো। রেডি রেডি ওকে, বলো এই, আবার এই। এবার এটাকে স্ন্যাপিং বলে, স্ন্যাপিং করো তো। 1 2 3 4 1 2 3 4। এবার বলো এই বা ই বি এই। বাংলাদেশে অনেক ভালো ভালো শিক্ষক শিক্ষিকা আছেন, তাদেরকে রোল মডেল করে যদি আমরা আরও নতুন নতুন ভালো ভালো শিক্ষক শিক্ষিকাকে প্রশিক্ষণ দিতে পারি, যারা ইতিমধ্যেই শিক্ষক বা শিক্ষিক হিসেবে আছেন, হয়তো বা টাকা পয়সা দিয়ে চাকরি নিয়েছেন, তাদের উপরও আশা ছেড়ে দিতে চাই না। চাকরি তো নিয়েই নিয়েছেন, এখন কি করা যাবে। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এমনকি আমার মিঠাপুকুরেও অনেক লোক শিক্ষকতার চাকরি বিক্রি করে বা এই বাণিজ্য হয়। তাদের ভিতর থেকে অনেকে আবার বড় নেতাও হয়, তাদেরকে আবার বড় বড় নেতারা পছন্দ করে এই ধরনের লোকদেরকে। এনিওয়েজ, বাংলাদেশকে বাঁচাতে হবে। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি এ সকল শিক্ষকদেরকে যদি আমরা সম্মিলিতভাবে সমন্বিতভাবে আরও ভালো প্রশিক্ষিত করতে পারি, তাহলে এডুকেশন ক্যান বি ফান অ্যান্ড গেমস। খেলাধুলা আনন্দের মধ্যে দিয়ে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল যেমন হবে, বাংলাদেশও আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতরভাবে জ্বলবে পৃথিবীতে। এটাই বাস্তবতা, আমি এতে বিশ্বাস করি। তো আপনারা সকলে জানেন যে কিছুদিন আগে ভারতে, স্পেশালি প্রাইম ভিডিওতে গভর্নর নামে একটা হিন্দি ছবি রিলিজ হয়েছে। সেটার একটা ক্লিপ আপনাদেরকে দেখাবো। এটা হিন্দিতে, বাট আমি জানি বাংলাদেশের প্রচুর লোক হিন্দি মুভি দেখেন, সুতরাং আমার ধারণা আপনারা বুঝতে পারবেন। আর না বুঝতে পারলেও এই ক্লিপটার পরে আমি এই বিষয়ে নিয়ে কথা বলবো। আসুন আমরা দেখি। आपके घर से फोन आया है। ओके। हेलो अप्पा, आपकी बेटी अब ऑफिशियली आईएएस बन गई। अप्पा থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। माय बेबी कांग्रेचुलेशंस। पाटिल, तुमको पहले से पता था? सर बताइए तो सही, ये बात क्या है? मतलब मिठाई और ये सब। आईएएस का बेटी आईएएस हो गया। Congratulations, sir, congratulations। अरे भाई पाटिल, मिठाई खिलाओ, है डायबिटीज है तो खाओगे, जल्दी करो, लाओ। ये मिठाई आपके लिए नहीं लाई है सर। जागृति,
এই চলচ্চিত্রের ক্লিপটা একেবারেই একটা সত্য ঘটনার উপরে ভিত্তি করে। আপনারা সকলে জানবেন যে 1991 সালে ভারত যখন চরম সংকটে পতিত এবং ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সম্ভাবনা বা এর যে সক্ষমতা একেবারেই এমন একটা জায়গায় পৌঁছে গেছিল যার কয়েকদিন হলেই পুরা ইকোনমি, পুরো অর্থনীতি একেবারে ধ্বংসপ্রাপ্ত হতো, স্থবির জায়গায় চলে যেত। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন জনাব চন্দ্রশেখর এবং আপনার ভারতের কেন্দ্রীয় ব্যাংকের যিনি গভর্নর, যাকে এখানে দেখা গেল, তার নাম ছিল রামনারায়ণ। তার মেয়ে আইএএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ার প্রশাসনিক যে সার্ভিস, সেখানে চাকরিতে সুযোগ পায় এবং একই সাথে ওই গভর্নরের যে পিয়ন ছিল, সেই পিয়নের যে বাচ্চা মেয়েটি, সেও ওই একই সার্ভিসে উত্তীর্ণ হয় এবং কোয়ালিফাই করে। খুবই আবেগঘন একটা ক্লিপ। আমি নিজেও একটু আপ্লুত হয়ে যাই যখন আমি এটা বারবার দেখি। এবং এই জায়গায় সব শেষে গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সে তার পিয়নকে বলতেছে যে ফাদার্স ডোন্ট কুইট, অর্থাৎ বাবারা কোনোদিন হাল ছেড়ে দেয় না। আমি ওখানে একটু যুক্ত করে বলতে চাই, বাবা মা কেউই হাল ছেড়ে দেয় না, বাংলাদেশের বাবা মারাও কোনোদিন হাল ছেড়ে দিবেন না। এবং মিঠাপুকুরে একটা স্বাভাবিক পরিস্থিতিতে যখন আমাদের জীবনের উপর কোনো ঝুঁকি বা হুমকি ছিল না, তখন আমি আমার বক্তব্যে প্রায় বলতাম যে অর্থনীতিতে আমরা একটা কনসেপ্ট নিয়ে আলাপ করি, সেটা হচ্ছে যে কনভার্জেন্স উইদিন ডাইভার্জেন্স, অর্থাৎ মানুষের মত পথের পার্থক্য থাকতে পারে, ডাইভার্জেন্ট হতে পারে, এক একজন এক এক রকম কর্মে লিপ্ত হতে পারে, কিন্তু তার ভিতরে অনেক কমন গ্রাউন্ড অর্থাৎ কনভার্জেন্স খুঁজে পাওয়া যায়। তার মানে যিনি গভর্নর, তার সন্তান ভালো চাকরি করবেন, ভালো করবেন জীবনে, ঠিক একইভাবে পিয়নের যে স্বপ্ন, অনেক বড় ফারাক, গভর্নর কোথায় আর পিয়ন কোথায়, অর্থ, বিত্ত, সামাজিক মর্যাদা সব জায়গায়, কিন্তু স্বপ্নের জায়গায় কিন্তু কোনো ব্যবধান নাই। ওই পিয়নও চায় তার মেয়েটি প্রশাসনিক ক্যাডার সার্ভিসে যাক, জীবনে ভালো করুক। ঠিক একইভাবে কোনো চোর চায় না তার সন্তান চোর হোক, কোনো ডাকাত চায় না তার সন্তান ডাকাত হোক। অর্থাৎ নো ম্যাটার হাউ ডাইভার্জেন্ট উই মে বি, there is convergence to be found। বাংলাদেশকে ভালো করে চালাতে হলে বিভিন্ন মতপার্থক্যের মানুষের মাঝেই আমাদেরকে ঐক্যের জায়গা, একটা স্বপ্ন যেখানে আমরা একীভূত হতে পারি এবং একটা সুন্দর দেশ গড়ে তুলতে পারি, এই জায়গাটা আমাদের খুঁজে বের করতেই হবে। উই ডিমান্ড দিস ফ্রম আওয়ার লিডারশিপ। আমাদের যে নেতৃত্বগুলো আছে তাদের কাছ থেকে এটা আমরা চাই। আসুন আমরা ভারতের সাবেক প্রধানমন্ত্রী, টাওয়ারিং একজন পার্সোনালিটি পলিটিক্যালি, অটল বিহারী বাজপেয়ীর দুটো ছোট ছোট উক্তি, এটাও একটা মুভির মাধ্যমে এসেছে, আমরা একটু শুনে নেই। there is something to be learned and there is something to deliver, you know। so অটল বিহারী বাজপেয়ী সংসদের তার বক্তৃতায় একটা জায়গায় তিনি বলছেন, আপনারা শুনুন। और आप सबको पता चलेगा, यदि भारत एक कल्प वृक्ष है तो उसका वासी उस विशाल वृक्ष की जड़ें। उन्हीं वासियों में से एक मैं हूं और स्वयं प्रधानमंत्री जी भी हैं। मैं माननीय प्रधानमंत्री जी से आग्रह करूंगा, वो सत्ता पक्ष और विपक्ष सबको साथ लेकर बढ़े और इस देश को एक शक्तिशाली देश बनाएं। और आप सबको पता चलेगा। অটল বিহারী বাজপেয়ী তিনি ভারতের সংসদে বলছেন, ভারতকে যদি একটি বিশাল বৃক্ষের সাথে আমরা তুলনা করি, তাহলে তার শাখা প্রশাখার কোনো না কোনো জায়গায় আমি হয়তো একজন, এবং আমার সামনে যিনি ভারতের প্রধানমন্ত্রী জনাব জওহরলাল নেহরু বসে আছেন, তিনিও একজন। আজকে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই, যদি আমরা সকলে মিলে এক হয়ে এই বৃক্ষের জন্য কাজ করতে পারি, একসাথে থাকতে পারি, তাহলে ভারত অনেক দূর চলে যাবে। এই কথা ভারতের জন্য শুধু প্রযোজ্য নয়, এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য। আজ বাংলাদেশের রাজনৈতিক আবহে বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে বাদ দিয়ে
যখন আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার চিন্তা করছি, যখন আমরা মনে করছি যে এত বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে বাংলাদেশকে আমরা ঘুরিয়ে ফেলতে পারবো, আমার ধারণা সেই চিন্তায় ভুল আছে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে কে শুনতে পারছেন আমি জানি না, আমার বলা আমার দায়িত্ব, আমি বলতে থাকবো। আমি বলতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনার জন্যে, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষিতে ভারসাম্য ফিরিয়ে আনার জন্যে প্রতিটি দলমত প্রত্যেককে নিয়েই গণতান্ত্রিক যে অভিযাত্রা, সেই অভিযাত্রার আবারও নতুন করে সূচনা প্রয়োজন আছে। ইফ নট, বাংলাদেশ বারবার মুখ থুবড়ে পড়বে। আসুন আমরা অটল বিহারী বাজপেয়ীর আরেকটি বক্তব্য শুনি। বক্তব্য ঠিক না, তার সাথে পণ্ডিত জওহরলাল নেহরুর একটা মিথস্ক্রিয়া হয় সংসদের বাইরে, একটু শুনুন। बैठिए बैठिए। नमस्ते। प्रणाम पंडित जी। प्रणाम। यू स्पीक वेरी वेल यंग मैन, आई कैन सी अ ब्राइट फ्यूचर। धन्यवाद प्रधानमंत्री जी, हमें भी देश का भविष्य उज्जवल दिखता है। कोई कह रहा था तुम कविताएं भी लिखते हो? जी, प्रेम और सद्भाव बढ़ाने के लिए कविता करता हूं और अनुचित को उचित करने के लिए भाषण। मार्क माय वर्ड्स, one day he will be the PM of India. অটল বিহারী বাজপেয়ী পণ্ডিত জওহরলাল নেহরুকে বলছেন, প্রেম এবং সদ্ভাব বৃদ্ধির জন্য আমি কবিতা লিখি, আর অনুচিতকে উচিত করার জন্য আমি বক্তৃতা দিই। আমিও উচিতকে অনুচিত করার জন্যে বক্তৃতা দিতাম, বক্তৃতা দিব, এবং আপনাদের সামনে বারবার আসবো, কথা বলবো। বিশ্বাস করতে চাই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, এবং আমরা বাংলাদেশের প্রত্যেকটি পরতে যা অনুচিত তাকে উচিতে রূপান্তরিত করতে পারবো। আজকের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, জনাব মরহুম কাজী জাফর, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে একটা কথা বলেছেন, সেটার ক্লিপটা আমি এখানে ছাড়ছি, এবং এটাই আজকের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লিপ। নয়, এখানে যে কারণে আমি একদিন অত্যন্ত ক্ষুব্ধ চিত্তে জনাব শেখ মুজিবুর রহমানকে এই কথা বলেছিলাম। তখন আমরা টকবগে অবস্থায় ছিলাম, মুক্তিযুদ্ধ মাত্র শেষ হয়েছে। যখন সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, আমি বললাম, এটা কি করলেন আপনি? এরা কি করেছে আপনি তো দেখেননি, আমরা প্রত্যক্ষ করেছি, তো বিচার হওয়া উচিত যারা সত্যিকারের জন্য দায়ী। তো তিনি একটা সুন্দর কথা বলেছিলেন, সে কথাটা আমার বলা দরকার, টু পুট ইট অন রেকর্ড। তিনি বললেন যে দেখ, এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আমরা কতগুলো গর্ব করতে পারি এই কারণে যে এখানে কোনো ট্রাইব নাই, কোনো গোত্র নাই, আমাদের প্রায় সব একই অভিন্ন জাতিসত্তা, মধ্যবিত্ত এবং কৃষক ভিত্তিক। তার মধ্যে অধিকাংশ মুসলমান, তার মধ্যে আবার শিয়া সুন্নি ভেদাভেদ নাই, কিছু হিন্দু আছে, এবং আমরা একটা অসাম্প্রদায়িক একটা আবহাওয়ার মধ্যে আমরা বসবাস করছি। আর কিছু আছে পাহাড়ি এলাকার মানুষ, তারা ভিন্ন জাতিসত্তা। তো এরকম একটি দেশে যদি আমি এই ধরনের বিচার করে যদি ফাঁসি দিতে শুরু করি বা এদেরকে চরম শাস্তি দেওয়া শুরু করি, তাহলে তো এমন তো হতে পারে যে দীর্ঘদিন ধরে এই লড়াই চলবে, যুদ্ধ চলতে থাকবে, গ্রামের এক প্রান্তের সাথে আরেক প্রান্তের, এক থানার একদিকে সাথে আরেক দিকের, এভাবে যুদ্ধ চলতে থাকবে। তিনি বললেন যে তোমাদের পরিবারে, আমাদের পরিবারের কথা বলেন, চিওড়া কাজীবাড়ি, তোমাদের পরিবার তো বিরাট পরিবার। তোমার এক চাচা কেজি আহমদ সাহেব, উনি মুসলিম লীগ করতেন। তোমার আরেক চাচা কাজী জহুরুল কাইয়ুম, তিনি আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের এমপি ছিলেন। তুমি ন্যাশনাল পার্টি করতে। তাহলে এক বাড়িতে হয়তো তোমার বাড়িতে হয়তো জামাতে ইসলামের কেউ ছিল। আমি বললাম জামাতে ইসলামী নাই, তবে নিজাম ইসলাম ছিল। তো তিনি বলে আমার বাড়িতে আমার চাচা শেখ মোশাররফ হোসেন, তিনি শান্তি কমিটির সাথে জড়িত ছিলেন। এখন এই বুড়োকে আমি জেলে পাঠিয়ে দিচ্ছি। তো তিনি কয়েকজনের নাম করে বললেন
এই সমস্ত নেতা, এদেরকে ফাঁসি দিয়ে দেওয়া যাবে, সবকিছু দেওয়া যাবে, কিন্তু এই যে অনৈক্য, এই যে ফাটল, এই বিভেদ, এটা তো একটা স্থায়ী রূপ নিয়ে নিতে পারে এবং তার ফলে ন্যাশনাল রিকনসিলিয়েশনকে আদৌ হবে কিনা তা চলতে থাকবে। আমাদের সমাজটা তো যূথবদ্ধ সমাজ, এই কথাটা, যূথবদ্ধ কথাটা আমার খুব মনে আছে। তো যাই হোক, তিনি সেটা। আপনারা শুনলেন বঙ্গবন্ধু কাজী জাফর সাহেবকে কি বলেছিলেন। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, হয় আমরা যুদ্ধ করতে থাকব, অথবা আমরা যুদ্ধ করব, অথবা আমরা রিকনসিলিয়েশনের পথে যাব। দেশ স্বাধীন হয়ে যাওয়ার 55 বছর পরে রিকনসিলিয়েশন ছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমি মনে করি না। এবং সেই জায়গায় অবশ্যই আমাদের সমাজে কিছু দুষ্ট লোক আছেন যারা বাংলাদেশের স্বাধীনতাকে এখনও অস্বীকার করেন। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদেরকে পরিত্যাগ করতে হবে। কিন্তু যারা মোটা দাগে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, যারা মোটা দাগে মনে করে বাংলাদেশ স্বাধীন হয় তারা উপকৃত হয়েছে, যারা মনে করে যে বাংলাদেশের প্রয়োজন ছিল, যারা মনে করে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যেই বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন তাদেরকে সম্মান করা উচিত, যারা মনে করেন যে বাংলাদেশের 30 লক্ষ শহীদ এবং 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রমের যে আত্মাহুতি, এটা কোনোভাবেই আমরা বৃথা যেতে দিতে পারি না, আমি মনে করি তাদের আজ ইউনাইটেড হওয়া দরকার। রিকনসিলিয়েশনের জায়গা আমি প্রতিটি অনুষ্ঠানে বলি, আমার প্রত্যেকটা টক শোতে বলি, কারণ আজকে যদি আমরা রিকনসাইল না করতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশ হবে সোমালিয়া মতো একটি ব্যর্থ রাষ্ট্র, যেখানে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে একে অপরের সাথে আমরা হানাহানিতে লিপ্ত হব। সুতরাং এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে এবং রাজনীতি করার সময় এটাও মনে রাখতে হবে যে রাজনীতির ধারা প্রকার প্রকৃতি পরিবর্তিত হয়। এবং এই ক্ষেত্রে ম্যাকিয়াভেলির একটা মারাত্মক কথা আছে, সেটা আমি সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি, আপনারা সেটা শুনুন। Machiavelli said, if a snake has no poison, the world uses it like a rope. Fear and respect don't come from goodness, but from danger. When people realize you cannot strike back, cannot harm them, cannot take revenge, they begin to use you. Not because they hate you, but because there is no fear of consequence. You do not need to bite, but you must be seen as someone who can bite, because without poison, the snake becomes worthless. সাপেরও যদি বিষ না থাকে সাপকে মূল্য দেয় না। সুতরাং রাজনীতির ধারা প্রকৃতি, রাজনীতি নিয়ে আমাদের নতুন প্রজন্মের চিন্তাভাবনা পরিবর্তিত হয়েছে। সেই জায়গায় আমরা যারা রাজনীতি করি, যদি তাদের সাথে আমরা একই ছন্দে এগোতে না পারি, যদি ছন্দ পতন হয়, তাদেরকে যদি আমরা বোঝার চেষ্টা না করি, তাহলে ওই বিষবিহীন সাপের মতোই আমাদের অবস্থা হবে। নোবডি উইল কেয়ার অ্যাবাউট আস অ্যান্ড মোর ওভার সো ঠুনকো হুমকি বা ভয় দেখানোর জন্য ভয় দেখানো হলো, কাজের সময় কিছুই করতে পারলাম না, সেই জায়গাগুলো আমাদের অ্যাভয়েড করা দরকার। যাই হোক, প্রতিটি অনুষ্ঠানে আমি বাংলাদেশ আওয়ামী লীগের থেকে, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ আপনার বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল, সেই দলের পক্ষ থেকে আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ যখন যে বক্তব্য দেন সেটা আমি সবসময় এখানে তুলে ধরি। সেটার পক্ষে বিপক্ষে বড় কথা নয়, তারা কি বলছেন সেটা আমি তুলে ধরি এবং এটা দর্শকদের বিচারের বিষয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 5ই আগস্ট প্রেস কনফারেন্সের পরে আবারও একটি টেলিগ্রামের মিটিংয়ে তিনি বক্তব্য দিয়েছেন, যেটা লিক হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অবস্থায় আছে। আমি আপনাদের সামনে ছাড়লাম, আপনারা শুনে দেখুন। যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করলে আপনি দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই টিকিটা দেওয়া হবে না, আর ওই যেটা লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করলে আপনি দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই টিকিটা দেওয়া হবে না, আর ওই যেটা লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। যারা এটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটি পূর্ণ বক্তব্যের খণ্ডিত অংশ। এটা নেটিজেনরাই নিজেরা কেটে এভাবে ভাইরাল করছেন। তো আমার ধারণা এই বক্তব্যের শুরুতে এবং শেষে আরও অনেক কিছুই আছে যেটা আসলে শোনার সৌভাগ্য আমার হয় নাই, বাট এটা সামথিং টু বি ব্রট ইন টু অ্যাটেনশন যে তারা এভাবে কেটে কেটে
তাদের পছন্দ মতো অংশগুলোকে ভাইরাল করার চেষ্টা করছে। এবারে আসুন, জুলাই আগস্ট আন্দোলন চলাকালীন সময় ওবায়দুল কাদের সাহেব, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আমার ওবায়দুল কাদের চাচা, এবং তার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের তথ্য প্রতিমন্ত্রী জনাব আরাফাতের একটি কথোপকথন, সেটাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসুন আমরা শুনে দেখি সেখানে কি বলা হচ্ছে। স্যার কথা বলবেন, স্যার কথা বলবেন। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। ওই যে অফ করে দিছি গতকাল থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবে না অফ করে দিতে সাথে সাথে। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসে রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না, আপনাকে ঢালা পারমিশন দিয়ে রাখলাম। আর উইদাউট মাই পারমিশনটা অন করবেন না, এই ব্যবস্থা নিয়ে রাখছি কাদের ভাই আজকে। তোমরা আলাপ করে কি বুঝলা? আলাপ করার পরে যে নেত্রীকে এখন ব্রিফিং করার জন্য আসছি, নেত্রী ইনস্ট্রাকশন দিয়েছেন। আলাপ করে আমার একটা ওপিনিয়ন আছে, ওইটা আপনাকে আমি ব্রিফ করবো কাদের ভাই। এখন কি এখন অবস্থাটা হচ্ছে এরকম যে কোটা আন্দোলনকারী বলে যেটা বলা হচ্ছিল, এটা দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ হলো কোটা আন্দোলনকারী স্টুডেন্ট যাদের সাথে আমরা আলাপ করছি, আর একটা হলো তৃতীয় পক্ষ অর্থাৎ জামাত বিএনপি সন্ত্রাসীরা যারা পুরাচ্ছে। তো কারফিউ ডিসিশন হচ্ছে জামাত বিএনপি সন্ত্রাসী যারা পুরাচ্ছে তাদের বিপক্ষে, আর কোটা আন্দোলনকারী ছাত্রদের সাথে আমাদের ডিসিশন হচ্ছে আলোচনা করে সলিউশনে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ন্যারেটিভ এখন, এবং এটা তো সুন্দর ভাগ হয়ে গেছে। কি এটা ঠিক আছে, আজকে আলোচনা আছে। আপনি আসবেন কাদের ভাই ইয়েতে গণভবনে? আলোচনা আছে, আমরা তো গণভবনে কালকে রাতে জি জি, কালকে তো আপনার ইয়েটা দেখলাম, ব্রিফিংটা দেখলাম। জি, এখন আসছি ওই যে গতকালের ডিসকাশনের পরে ওই ব্রিফিং করার জন্য আসছি আর কি। হ্যাঁ ঠিক আছে, জানাও। জি জি, আমি তাহলে কি করবো, কোনো বিষয় দরকার হলে আমাকে ফোন দিও। আমি এখন পার্টি অফিস ছিলাম, ওখানে ছোট্ট একটা ব্রিফিং করছি। জি জি, পার্টির নেতা কর্মীরা ওপরে। আপনারা অডিও ক্লিপটা শুনলেন। আসলে ওই যে ম্যাকিয়াভেলি যে বলল যে বিষ না থাকলে সাপেরও কোনো মূল্য থাকে না, সাপকে রশি হিসেবে ব্যবহার করা হয়। আমার মনে হয় এই যে কথোপকথন, এখানে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যমগুলো ওনাদের কথা হয়তো বা শোনেন নাই, কারণ যার দরুন প্রতিনিয়ত বিভিন্ন সংঘর্ষ, ক্ল্যাশ টেলিভিশনে দেখানো হচ্ছিল। তো সেখানে কি ম্যাকিয়াভেলির উদাহরণস্বরূপ বিষহীন সাপের মতোই মনে করা হচ্ছিল কিনা, যেখান থেকে আসলে তাদের কথাকে খুব একটা গায়ে লাগানো হয় নাই। আর প্লাস আমার মনে হয় বড় বড় গণমাধ্যমকে কখনোই হুমকি দিয়ে, এমনকি ছোট গণমাধ্যম যারা স্পিরিট সহ কাজ করে, কনভিকশন সহ কাজ করে, তাদেরকে আসলে হুমকি দিয়ে আমার মনে হয় না দেশ ও জাতির জন্য কাজ করানো যায়। রাদার মোটিভেশন বা তাদের সাথে বসে কথাবার্তা বলেই বোধহয় একটা পরিস্থিতি মোকাবেলা করলে ভালো হতো। এই ধরনের একটা ব্যাপার শুনে মনে হচ্ছে যে আসলে কেন এটা কাজে লাগলো না, যে এত শক্তি, এত ক্ষমতা, যে টিভি চ্যানেল বন্ধই করে দেওয়া যায়, চিরকালের জন্য বন্ধ করে দেওয়া যায়, তাদেরকে যদি দেশদ্রোহী বলা যায়, তাহলে তারা শুনলেন না কেন? তারা কি আসলেই দেশদ্রোহী কিনা, এটাও তো আমাদের বোঝা দরকার। যাই হোক, বাংলাদেশের রাজনীতি নিয়ে বেশ কিছু কথা হলো। আপনারা জানেন বেশ কয়েকদিন আগেই কলম্বিয়াতে একটা বিরাট বড় ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পের একটু কয়েকটা ভিডিও আমরা দেখে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাব। কলম্বিয়াতে ভূমিকম্পের দৃশ্য ধারণ করা হয়েছে। একটি ভবন এইভাবে ভেঙে পড়ছে তিলে তিলে। দেখুন কি অবস্থা। 7.4 রেক্টর স্কেলের ভূমিকম্প আঘাত এনেছিল এবং
এবং এই ধ্বংসযজ্ঞের মাঝেও একটা অলৌকিক ব্যাপার হচ্ছে, কলম্বিয়ায় যারা দুর্ঘটনা কবলিত মানুষকে রক্ষা করার কাজে নিয়োজিত সিভিল ডিফেন্স এবং ফায়ার ব্রিগেড, এবং এই দেখুন একটি ছোট বাচ্চাকে বাঁচালো, আলহামদুলিল্লাহ। এটা কত বড় একটা অলৌকিক ব্যাপার, এটা আসলে টাচেস মি। 250-র উপর মানুষ মারা গেছে, একেবারে ছোট্ট একটা বাচ্চা। আল্লাহ তাআলা সত্যি দয়া পরবশ, আমরা কৃতজ্ঞ। আমি তারে চিনি না জানি না, কিন্তু একটি শিশু সন্তান রক্ষা পেয়েছে জানে প্রাণে, তার জন্যই আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা অনুষ্ঠানের শেষের দিকে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি, নারীদের উপরে ভায়োলেন্স, একটি দিনে দুপুরে ধর্ষণ করার চেষ্টা, একজন ভিডিও করেই যাচ্ছেন, পুলিশের কোনো ইন্টারভেনশন নাই, এলাকার কোনো লোকজন এগিয়ে আসছে না, এই হইল পরিস্থিতি। মানে অচিন্তনীয় ব্যাপার, এগুলো মেনে নেওয়া যায় না, আসলে দুঃখজনক। এবং স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন তাকে প্রশ্ন করা যেতে পারে, অনেক কথা বলেন, অনেক চটকদার কথা বলেন, জ্ঞানী মানুষের মতো কথা বলেন, বাট আমার মনে হয় যে দেশের মানুষকে রক্ষা করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা আরও জোরালো করা দরকার। ইফ নট, দেশটাকে তো খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। এটা গেল একজন নারীর উপরে সহিংস একটা পরিস্থিতি। আবার যারা আওয়ামী লীগ করেন তাদের উপরেও চলছে এখনো। আওয়ামী লীগ করেই মনে হয় বিরাট বড় পাপ। স্বাধীনতার দলকে উনি সমর্থন করেন বা তার একজন কর্মী, তিনি কোথায় টাকা পাচার করেছেন, তিনি কাকে হত্যা করেছেন, তিনি কাকে মামলা দিয়েছেন, তিনি কার জমি দখল করেছেন, করেন নাই। একজন নিরীহ মানুষকে যেভাবে অত্যাচার করা হচ্ছে এবং হত্যা করা হচ্ছে, আপনারা দেখুন দিনে দুপুরে রামদা দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে। আজকে দিনে দুপুরে আওয়ামী লীগ করার কারণে যদি আপনি কুপিয়ে হত্যা করতে পারেন, আগামীকালকে আপনাদেরকে কেউ হত্যা করবে না, এটার নিশ্চয়তা কোথায়? হ্যাঁ, আর বাংলাদেশের বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি, জমিদার সামন্তবাদীদের বিরুদ্ধে আমাদের অবস্থান, গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি, কিন্তু প্রত্যেকেই ঘরে এক একজন আপনার অত্যাচারী জমিদারের মতো অবস্থান নিয়েছেন। এই দেখুন, ঘরে একটি মেয়ে কাজ করে, তার উপরে কি ধরনের নির্যাতন সংঘটিত হচ্ছে। জানালা দিয়ে দেখা যায় গরম কড়াই চেপে ধরা হচ্ছে একটি মেয়ের মুখ ও শরীরে। যন্ত্রণায় মুখ ঘুরিয়ে নেয় সে। এরপর কান ধরে উঠবাস করানো হয় মেয়েটিকে। হাত থেকে তরকারি পড়ে যাওয়ায় গৃহকর্মীর ওপর এভাবেই নির্যাতন চালায় গৃহকর্ত্রী। খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র প্রায় নির্যাতন করে গৃহকর্মীর ওপর। স্থানে আঘাতের চিহ্নও দেখা যায়। মানবাধিকার এক কর্মী মোবাইলে ভিডিও ধারণের পর 999-এ ফোন করে মেয়েটিকে উদ্ধারের আকুতি জানান। উনি দেখছে কান ধরে উঠবাস করাচ্ছেন এবং ওই কড়াই গরম করে গায়ে ছেঁকা দিচ্ছে। নতুন ঘটনা না, এটা পুরান ঘটনা। ওই যে দারোয়ান, এগুলোর বিরুদ্ধে যদি আমরা ব্যবস্থা গ্রহণ না করি এবং গৃহ পরিচারিকা অথবা বাসায় যারা কাজ করেন তাদের সেট ওয়ার্কিং আওয়ার থাকা উচিত, তাদের অধিকারাবলী তার সম্বন্ধে তাদের জানা উচিত। যেখানে গৃহ পরিচারিকা অথবা কোনো ব্যক্তিকে ঘরের ভিতরে কাজ করার জন্য নিয়োগ দেওয়া হবে, নিকটবর্তী থানায় সেটা তথ্য দিতে হবে এবং একেবারে শ্রম আইন অনুযায়ী তাদেরকে হ্যান্ডেল করতে হবে। এই জায়গাগুলোকে শক্ত না করতে পারলে রাস্তাঘাট, পুল, ব্রিজ অনেক কিছু আপনি তৈরি করতে পারেন, অনেক শিল্প কারখানা তৈরি করতে পারেন, বাট বাংলাদেশের সম্মানের জায়গা তৈরি হবে না। বাংলাদেশের মানুষের আত্মসম্মান কোনোভাবে আপনি নিরাপদ বা নিশ্চিত করতে পারবেন না। এবার আওয়ামী লীগের পরে ছাত্রলীগের আমাদের এক ভাইয়ের উপরে হামলা, আসুন দেখি। ছাত্রলীগ করার দোষ হয়ে গেছে। যেই দল বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সাথে
ওতপ্রোতভাবে জড়িত, যাকে অস্বীকার করা যায় না। যেই দলের 20,000 25,000 দামাল ছেলেরা বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে, সেই দলকে আজকে সমর্থন করার জন্য মার খেতে হয়। দিস ইজ অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। এবার আসুন, যেই পুলিশের দায়িত্ব এসব দেখা, সেই পুলিশের একটু হাল হকিকত দেখে আসি। আপনারা দেখুন, নতুন যোগদান করা পুলিশ অফিসারদের ফায়ারিং এর মহড়া, ফায়ারিং করছেন, প্র্যাকটিস করছেন। কারে গুলি করতেছে বুঝলাম না, কিসের জন্য আসমানে গুলি মারতেছে সেটাও বুঝলাম না। এই যদি গুলি মারার অবস্থা হয়, প্রয়োজনে কি করবে? আর এরা তো নবীন, এদের তুলনায় যারা একটু প্রবীণ পুলিশ সার্ভিসে, তাদের ফায়ারিংটাও আপনাদেরকে দেখাচ্ছি। চিন্তা করেন, প্রবীণ পুলিশের সদস্য এভাবে গুলি করার উদ্দেশ্য কি? পৃথিবীর কোথাও এভাবে বোধহয় গুলি মারা বা অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় না। কারে গুলি করতেছে? নিশানা কই আসমানে? মানে আওয়াজ হয় এটা বোঝার জন্য, এরকম কোন একটা ব্যাপার আমার ধারণা। যাই হোক, অনুষ্ঠানের একবারে শেষ জায়গায় চলে এসেছি এবং খুব দুঃখের সাথে, ব্যথার সাথে এই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখুন। কয়টা বাজে ঘুমাস না? একটা মাইর দিব, আবার কান্দা। ঘুমায় না কি লিগা? কয়টা বাজে ঘুমাস না? কি একটা অবস্থা! একটা বাচ্চা, সে কেন ঘুমাতে পারছে না আপনি তো বোঝেন না, আপনি জানেন না। এই ভাষায় এত চিৎকার করে কথা বললে আপনি মনে করতেছেন ও ভুলে যাবে, আপনি মনে করতেছেন ও কিছু বুঝে না, বাট না, আপনি তো এই শিশুটিকে ছোটবেলা থেকে দুর্বল বানিয়ে ফেলছেন। আমাদের যে কি হয়েছে একটা সমাজ, বাচ্চাদের প্রতি আমরা এত নিষ্ঠুর। মানে সেটা কোলের সন্তান হোক, একেবারে শিশু হোক, একেবারে কিশোর হোক, ডাজন্ট ম্যাটার। তারা দুর্বল, তারা কিছু করতে পারে না। তাদের ঘরে, তাদের ঘরের বাইরে তাদের কোনো নিরাপত্তা নাই, কোনো অধিকার নাই, কোনো মায়া, দরদ, ভালোবাসা নাই। হয়তোবা যেই মা চিৎকার করে বলতেছে ঘুমাস না কেন, সে হয়তো ভাবতেছে তার বাচ্চাকে সে খুব ভালোবাসে, কিন্তু সে নিজেও জানে না তার অজান্তে সেই বাচ্চার কত বড় ক্ষতি করে ফেলতেছে। একটু কি এদেরকে ভালোবাসা যায় না? একটা ভালোবাসার বাংলাদেশ কি তৈরি করা যায় না? শত অনৈক্যের মাঝে একটা ঐক্যের স্রোতধারার বাংলাদেশ কি আমরা তৈরি করতে পারি না? আশা করি বাংলাদেশ ভালোবাসার দেশ হবে। আশা করি বাংলাদেশ স্বপ্ন বিনির্মাণের দেশ হবে। আশা করি বাংলাদেশ ঐক্যের দেশ হবে। আপনারা সকলে ভালো থাকবেন। আগামী সপ্তাহের শুক্রবারে আবারও রাত 10টায় বাংলাদেশ সময় দেখা হবে। কল রাশেকে আমি রাশেক রহমান, আপনাদের রাশেক রহমান, বাংলাদেশের রাশেক রহমান আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবেন, দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা বেঁচে ছিলাম, আমরা বেঁচে আছি, আমরা বেঁচে থাকবো। কোনদিন এই বাঙালি পৃথিবীর কারো সামনে মাথা নত করে নাই, আজও মাথা নত করব না। আগামী দিনেও আমাদের মাথা উড্ডীন হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমাদের সবার পথ, আমাদের সামনে এগিয়ে যাওয়ার বাহন নৌকা।